হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আপনাদেরকে আবারও আমার একটা নতুন এক্সপ্লেনেশন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা এক্সপ্লেন করব আই পেরি এভরিথিং এনিমের এপিসোড 10। আপনারা যদি অন্য জগতের গল্প, কাল্পনিক গল্প শোনার জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনাদের উচিত হবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা। তো গাইস চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই লিনের উইন্ড ব্লাস্টের সিনটি দেখানো হয়। একদিকে এম্পেরর হামলা করছে, অন্যদিকে লিন নরের উপর উইন্ড ব্লাস্ট করে এবং নর ওই হামলার দিকে কামানেলগুলার মতো উড়ে যায়। নর এম্পায়ারের করা অ্যাটাকের দিকে উড়ে যেতে থাকে। এরপর আমরা দেখি নর মাটিতে নামার সাথে সাথেই অনেক দ্রুত সামনের দিকে এগোতে থাকে। তখন এম্পায়ারের সৈনিকরা নরের দিকে তলোয়ার তাক করে। মুহূর্তের মধ্যেই নর তাদের সামনে এসে পড়ে আর তাদের তলোয়ারগুলো আকাশে উড়ে যায়। তখন নর সামনে যাকেই পায় পাগলের মতো মারতে থাকে এবং বলে যতটা সম্ভব তাদের মনোযোগ অন্যদিকে নিতে হবে, যেন লিন এবং বাকিরা এখান থেকে বের হতে পারে, আর আমাকে এভাবেই দৌড়তে সামনে আসা সবকিছুকে রিফ্লেক্ট করতে হবে। তখনই হঠাৎ নর একটা স্থানে এসে থেমে যায় এবং বলে অবশেষে লিনের ম্যাজিক ফোর্স একটু কমেছে। তখন নর তার পেছনের দিকে তাকিয়ে দেখে টেরিডাসের এম্পায়ার। নর বলে এই বুড়োটা আবার কে? চকচক করা সোনালী রঙের আর্মার, আবার ঘোড়াকেও সোনালী আর্মার পরানো হয়েছে। এসব জিনিস পরে এই বুড়ো লোকটা এখানে কি করছে? গাইস, নরবাবুর আবার সেই অবুঝ মন। যাই হোক, তখন আমরা দেখি এম্পায়ার নরকে দেখে থরথর কাঁপছে। এ তো দেখতে একটা সাধারণ লোকের মতোই, কিন্তু সে এখানে কি করছে? তখন আমরা দেখি অনেকগুলো তলোয়ার আর শিল্ড আকাশের দিকে উড়ে যাচ্ছে। এটা দেখে নর বলে একে পরে দেখবো, আপাতত আমার কাছে করার জন্য অনেক কাজ আছে। তখন নর আবার বিদ্যুতের গতিতে দৌড়ে যায়। এরপর নর উপর থেকে আসা ওই তলোয়ার আর শিল্ডগুলোর সামনে গিয়ে তার শর্টকে পাগলের মতো ঘুরাতে থাকে এবং বলে যদি এই সোলজাররা তাদের তলোয়ার তাদের শিল্ড হাতে পেয়ে যায় তাহলে তারা আমার উপর অ্যাটাক করে দিবে, আর আমাকে প্রত্যেকটি তলোয়ার আর প্রত্যেকটি শিল্ডকেই রিফ্লেক্ট করতে হবে। আমি জানি না এগুলো কি, কিন্তু আমাকে এগুলো এই কথা বলেই নর এম্পায়ারের এজেসও আকাশের দিকে ছুড়ে মারে। তখন নর এম্পায়ারের সামনে দিয়ে এত দ্রুত চলে যায় যে এম্পায়ার মাটিতে ফুটবলের মতো গড়াতে থাকে। তখন নর অসহায় এম্পায়ারের দিকে তাকিয়ে বলে বুঝতে পারছি না এই লোকটা এই অবস্থায় কেন, আর এখানে কি করছে? প্রথমে আমাকে ওই অস্ত্রগুলোর প্যারি করতে হবে। এটা বলে নর আবার দৌড় শুরু করে। তখন আমরা দেখি নর সব অস্ত্রগুলো একসাথে ভেঙে চুরে দিয়ে এম্পায়ারের সামনে আবার আসে। তখন সে অনেক হাঁপিয়ে ওঠে এবং বলে মনে হচ্ছে আমাকে জোরে জোরে শ্বাস নিতে হবে, না হলে আমি জ্ঞান হারাবো। তখন এম্পায়ার ভয়ে কাঁপতে কাঁপতে বলে তুমি তো ওই লোকটাই, তুমি আমাকে মেরো না। তখন নর ভাবে এই বুড়ো লোকটা কি আমাকে জানে? না, আমার মনে হয় না আমরা আগে কখনো দেখা করেছি। একটু সামনে গিয়ে দেখি, আর এর পরনের পোশাকটা তো অসাধারণ। তখন নর ওই এম্পায়ারের সামনে গিয়ে দাঁড়ায় আর এম্পায়ার ভয়ে ভয়ে হাতে তলোয়ার উঠায় নরকে মারার জন্য, কিন্তু নর তখন বলে সত্যি বলতে আমার একে প্যারি করার কোনো ইন্টারেস্ট নেই। তখন নর ওই স্থান থেকে আবার গায়েব হয়ে যায়। এরপর আমরা দেখি নর দৌড়তে দৌড়তে বলে ভাবার সময় নেই, যেটা জরুরি সেটা করতেই হবে। তখন আমরা দেখি নর সামনে যাই পাচ্ছে প্যারি করে দিচ্ছে, আর সে ধ্বংস করতে করতে সামনের দিকে এগোতে থাকে। আর তখন বলে ওই অদ্ভুত বুড়ো লোকটা এখানে হওয়াটা কি বিপজ্জনক নয়? এরপর নর আবার ওই এম্পায়ারের সামনে গিয়ে দাঁড়ায় এবং এম্পায়ার বলে তুমি আমাকে মেরে ফেলছো না কেন? তখন নর ভাবে ও এই ব্যাপার, তার মানে সে মনে করছে আমি তাকে মারতে চাই, যদিও এটা ওনার দোষ নয়। তখন নর তলোয়ারটা মাটিতে রাখে। এটা দেখে এম্পায়ার বলে এই তলোয়ারটা? সোজা কথা বলতে গেলে এখানে গাইস আগের এপিসোডের সিনগুলোই নরের পয়েন্ট অফ ভিউ থেকে দেখানো হচ্ছে। নর এম্পায়ারকে বলে চিন্তা করবেন না, আমি এখানে আপনার জীবন নিতে আসিনি, আমার একে বিশ্বাস করাতে হবে যে আমার কোনো খারাপ নিয়ত নেই। তখন নর ভাবে হাসি দিলে বোধহয় সে ভয় পাবে না, কিন্তু গাইস আমরা তো আগেই বলেছিলাম যে নর ভাবে একটা হয় আর একটা। যাই হোক, তখন আমরা দেখি নর একটা ভিলেনের মতো হাসি দেয়। এটা দেখে এম্পায়ার ওইখান থেকে উম্মাদের মতো চিৎকার করতে করতে পালিয়ে যায়। ঘটনাটা হয়েছে এরকম, ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ভয়। যাই হোক, তখন নর ভাবে এ কি আমার কোনো কথা বোঝেনি? তখন নর একটু অদ্ভুত ফিল করে। সে বুঝতে পারে সে তার স্ট্যামিনা লিমিটের চেয়ে বেশি ব্যবহার করে ফেলেছে। আমার শরীর আমাকে বলছে আমি কাল থেকে অত্যাধিক পরিমাণে কাজ করছি, আমার মনে হয় না আমি লোহিল দিয়ে ঠিক হতে পারবো। তখন আমরা দেখি নরকে এম্পায়ারের সোলজাররা ঘিরে ধরছে। ইনেস, রোলো, লিন এখান থেকে পালাও, এটা বলেই নর বেহুশ হয়ে যায়। ওই সময় আকাশ থেকে অনেকগুলো লাইটনিং অ্যারো টেরিডাসের সোলজারদের উপর এসে পড়ে। তখন নর বলে এই স্কিলটা তো, এটা বলতে না বলতে একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি দেখানো হয় যেখানে নর এবং হান্টার মাস্টার একসাথে ট্রেনিং করছে। তখন আমরা বুঝতে পারি সোলজার্সদের উপর ওই অ্যাটাকটা আসলে হান্টার মাস্টার করেছে। এরপর আমরা দেখি গিলবার্ট নরের পাশে এসে হাজির হয়। নর বলে তুমি আমাকে বাঁচাতে এসেছো? গিল, কি হো
আহাম্মক নাকি গিল ভালো? তখন গিলবার্ট বলে, গিলবার্ট নাম আমার। সে গিলবার্টের নাম এখনো ঠিকঠাক ভাবে জানে না। সোজা কথা, নর ডুবে ডুবে জল খাচ্ছে। গিলবার্ট অবাক হয়ে বলে, তুমি এসব কিছু করেছো? তখন আমরা দেখি সর্ড মাস্টারও ওই স্থানে হাজির হয়েছে। তখন গিলবার্ট বলে, আপনি দেরি করে ফেলেছেন মাস্টার। নর তখন তার পুরনো মাস্টারকে দেখে অনেক খুশি হয়। সর্ড মাস্টার বলে, তুমি যেই হও না কেন, তোমার সাহায্যের জন্য অনেক অনেক ধন্যবাদ, বাকিটা আমরা দেখে নেব। তারপর ওইখান থেকে তারা চলে যায়। আমি বুঝলাম না, যখন ড্রাগনটা ক্যাপিটালে হামলা করে তখনও নরই ফার্স্ট অ্যাটাক করে, আবার যখন পুরো একটা আর্মি ক্যাপিটালের দিকে আসতে যায় তখনও নরই ওই আর্মিকে প্যারি করে। তাহলে এই 6 জন সবরিন্স বসে বসে বুড়ো আঙুল খাচ্ছিল নাকি? আশা করি পরবর্তী কোনো সিজনে এদের অ্যাকশন সিনস দেখতে পাবো। যাই হোক, দৃশ্যপটের মোমেন্টামটা নরের জন্য ঠিক ছিল। গল্পে ফেরা যাক। সর্ড মাস্টার বলে, আমরা যদি এই সামান্য সোলজার্সদেরকেও না সামলাতে পারি তাহলে আমাদের নাম তো ধুলোয় মিশিয়ে যাবে। তখন সর্ড মাস্টার তার 1000 ব্লেড স্কিল দিয়ে অনেকগুলো সোলজার্সকে একসাথে পটল তুলিয়ে দেয়। তখন নর বলে, আমি এই স্কিলটাকে আগেও দেখেছি, এটা তো সেই স্কিলটাই যেটা ছিল আমার জীবনের লক্ষ্য। তখন সবরিন সেন্স এবং জাদুকর ওকেনকে দেখানো হয়। সবরিন সেন্স বলে, আমি সিককে বলেছিলাম যে এভাবে সবাইকে অন্ধের মতো মেরো না। তখন ওকেন বলে, তোমার কি মনে হয় না এত বড় আর্মিকে ছাড় দেওয়া ঠিক হবে না? সেন্স বলে, সবাইকে মেরে ফেললে জিজ্ঞাসাবাদ কাকে করব? যাদেরকে দয়া করা হয় তারা এমনিতেই রাজি হয়ে যায়। আমি এদের হাত পাও আগের মতো করে দিতে পারবো। ওকেন বলে, কি সত্যি? সেন্স বলে, এটা মশকরা ছিল। তখন ওকেন বলে, আমার একটুও এটা মশকরা মনে হয়নি। এরপর সবরিন সেন্স বলে, আপনি প্রস্তুত তো? ওরা যে কোনো সময় এখানে এসে পড়তে পারে। ওকেন বলে, হ্যাঁ আমি জানি, আজ পুরো দিনটাই আমরা হামলা সহ্য করেছি, কিন্তু এখন আমাদের পালা। তখন ক্লেস কিংডমের অনেকগুলো জাদুকর টেলিপোর্ট হয়ে ওই স্থানে এসে পড়ে। এরপর ওকেন এবং ওই জাদুকরগুলো একসাথে মিলে আর্থ বাইন্ড ম্যাজিক কাস্ট করে। এতে এনিমি সোলজার্সরা অনেকগুলো লতা দিয়ে পেঁচিয়ে যায়। তখন আমরা দেখি ডেন্ডালও এসে হামলা শুরু করে দিয়েছে। তখন ওকেন ওই লতা দিয়ে পেঁচিয়ে যাওয়া সৈন্যদের মাটির নিচে নিয়ে যায়। তখন সিন্স বলে, ঠিক আছে, এখন তাহলে যাওয়া যাক। সে যেতে যেতে বলে, যারাই জীবিত আছে তাদেরকে বাঁচিয়ে শিখাও যে তারা কত বড় ভুল করেছে। তখন নরের প্রেক্ষাপট দেখানো হয়। নর বলে, এ তো সব আমার সেন্সেরা, আমি ছোটবেলায় যেখানে ট্রেনিং করেছিলাম সেই ট্রেনিং স্কুল থেকে। তখন হান্টার মাস্টার নরের দিকে তাকায়, বলে, এই লোকটা তাহলে সত্যি? তখন থিপ মাস্টার বলে, হ্যাঁ এটা নরই। এরপর আমরা দেখি লিন নরকে হিল করছে। নর বলে, অনেক অনেক ধন্যবাদ, এখন আগের থেকে একটু ভালো লাগছে। লিন বলে, তারপরও আপনার এখন একটু আরাম করা উচিত। তখন নর দাঁড়িয়ে একটু অ্যাটিটিউড নিয়ে বলে, আমি অনেক আরাম করেছি আর এখন আমাকে যেতে হবে। তখন নর ভাবে, আমার অনেক খিদা পেয়েছে। এরপর সিন্সের দৃশ্যপট দেখানো হয়। সিন্স বলছে, সেন কিং এর কমান্ডিং অফিসারের সাথে কথা হয়েছে, আর কোনো অ্যাটাক হবে না। এরই সাথে মনস্টার এবং ড্রাগনের হামলার বিষয়টাও স্বীকার করে নিয়েছে, তাই চিন্তার কোনো কারণ নেই। কিন্তু এদের এম্পায়ার এখান থেকে পালিয়েছে। তখন ওকেন বলে, তার মানে ওই বোকা বুড়োটা এই পর্যন্ত এসে পড়েছিল? তখন সেন্স বলে, হ্যাঁ ঠিক বলেছেন, মনে হয় সে তার আর্মির উপর একটু বেশি ভরসা করত। ওকেন বলে, যার বুদ্ধির খ্যাতি এত দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়েছে তার থেকে এত বড় বোকামি আশা করিনি, মনে হয় তার মাথা খারাপ হয়ে গিয়েছিল। তখনই ওকেনের পিছনে নর এসে বলে, মাথা খারাপ হয়ে গেছে? তার মানে আপনি ওই লোকটাকে জানেন? ওকেন জিজ্ঞেস করে, তুমি তাকে দেখেছিলে? নর বলে, হ্যাঁ দেখেছিলাম তো, সে দেখতে সবার থেকে এতটাই ভিন্ন যে তাকে না দেখাটা অসম্ভব। তার ঘোড়াটাও সোনালি ছিল। ওকেন বলে, তার মানে অনেক চকচক করছিল, তাহলে তার আর্মার অবশ্যই অরিক অ্যালকামের হবে। এটা অনেক অসাধারণ একটা ইকুইপমেন্টস যার অনেক চমৎকার চমৎকার স্কিল রয়েছে, আর এতে তার গতিও অনেক বেড়ে যায়। কিন্তু পরনের সবকিছু সোনালি রং, এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে তার ফ্যাশন সেন্স অনেক ফালতু। তখন সবরিন সেন্স বলে, ও যদি বর্ডার পর্যন্ত চলে যায় তাহলে ওকে আর ধরা যাবে না, কারণ সম্পূর্ণ বর্ডারের বিভিন্ন স্থানে অনেক কাসেল এবং পুল রয়েছে। ওই রাজ্যের চারপাশেই অনেক নদী খনন করা আছে, এর কারণে ওইখানে অনেক পুল অথবা ব্রিজ রয়েছে। আর ক্যাসেল হলো কিলা, এগুলোকে প্রাসাদও বলতে পারেন। তখন ওকেন বলে, তাহলে তো মনে হচ্ছে আমরা ওকে ধরতে পারবো না, কিন্তু যদি উড়ে যেতে পারতাম তাহলে হয়তো ওকে ধরা সম্ভব হতো। তখন নর বলে, তাহলে তো ওকে ধরার একটা উপায় অবশ্যই আছে। তখন ওকেন বলে, কি সেটা? নর বলে, এই উপায়টা তখনই কাজ করবে যদি সে জীবিত থাকে। এরপর সিন চেঞ্জ হয়, তারা সবাই আহত ড্রাগন অফ ক্লাইমেটির সামনে গিয়ে দাঁড়ায়। এখানে নর যে উপায়টার কথা বলেছিল সেটা হলো তারা ড্রাগন অফ ক্লাইমেটির মাধ্যমে ওই স্থানে দ্রুত পৌঁছে যাবে। যাই হোক, তখন জাদুকর ওকেন বলে, এটা তো অবিশ্বাস্য, আমি জীবনে ভাবিনি বেঁচে থাকতে এরকম লেজেন্ডের দর্শন পাবো, দীর্ঘায়ু থাকার তো এটাই সুবিধা। সেন্স বলে, আপনি ঠিক বলেছেন, আমি জীবনে প্রথমবার এত বড় একটা ড্রাগনকে ঠিক করব। তখন সবরিন সেন্স ড্রাগনটাকে হিল করা শুরু করে। সবরিন সেন্স বলে, যাই হোক না কেন নর, তুমি কিন্তু এখন অনেক বড় হয়ে গেছো, আমি তো তোমাকে চিনতেই পারিনি। তখন জাদুকর ওকেন বলে, কি বললেন?
এই ছেলেটা আসলে নর? তখন সিন্স বলে, হ্যাঁ আমি তো শুরুতে দেখেই একে চিনতে পেরেছি। তখন নর বলে, হ্যাঁ ঠিক বলেছেন, অনেকদিন পর দেখা হলো সেন্সে। ওকেন বলে, আমি তো তোমাকে চিনতেই পারিনি, তুমি তো এখন অনেক বড় হয়ে গেছো নর। নর বলে, আমিও ভাবিনি আপনি এখনো জীবিত থাকবেন। ওকেন বলে, তুমি কত সহজে বলে দিলে আমি এখনো আরো 100 বছর বাঁচবো। নর বলে, হ্যাঁ আপনি এখনো আগের মতোই ঠাট্টা করেন সেন্সে। ওকেন বলে, না আমি একদমই ঠাট্টা করছি না। কিন্তু নর, তোমার কি মনে হয় এটা কি ঠিক হবে? ড্রাগন অফ ক্ল্যামিটির ওপর রাইড করাটা আমার মনে হয় এটা একটু বেশি হয়ে যাবে। নর বলে, আপনি একদমই চিন্তা করবেন না, এখানে আমাদের সাথে রোলো আছে। ওকেন বলে, ও তাই? তাহলে রোলো তুমি বলো তো এটা কি ঠিক হবে? রোলো বলে, আমি কিছুই জানি না। এটা দেখে ওকেন একটু ঘাবড়ে যায়। তখন নর বলে, আপনি চিন্তা করবেন না, সবকিছুই ঠিক থাকবে। রোলো দেখতে ওইরকম না হলেও এটা বলতে না বলতেই আমরা দেখি ড্রাগনটা ঠিক হয়ে গেছে। তখন ওকেন বলে, তুমি কি নিশ্চিত আমরা সুরক্ষিত আছি? তখন নর বলে, রোলো তুমি একটু দেখিয়ে দাও তো। রোলো বলে, ঠিক আছে। তখনই ড্রাগনটা অনেক জোরে হুঙ্কার দেয়। নর বলে, মনে হচ্ছে সে একটু বেশি রাগান্বিত হয়ে গেছে। রোলো বলে, আপনি ওর কথা বুঝে গেছেন? নর বলে, ওর হুঙ্কার থেকে বুঝতে পারছি, আমিও তো পাহাড়েই বড় হয়েছি। রোলো বলে, ড্রাগনটা বলছে সে প্রতিশোধ নিতে চায়, এজন্য সে অনুমতি চায়। ওকেন বলে, অবিশ্বাস্য, তুমি এত সহজে ড্রাগন অফ ক্ল্যামিটিকে বশ করে নিয়েছো, অসাধারণ, বিষয়টা সত্যিই অসাধারণ। নর বলে, রোলো আসলেই অসাধারণ। রোলো বলে, না এই ড্রাগনটা আসলে আপনাকে মাস্টার মনে করে। আমি 100% শিওর নর এই কথাটা খেয়াল করেনি। তখন আবার ড্রাগনটা হুঙ্কার দেয়। রোলো বলে, ড্রাগনটা বলছে সে আর অপেক্ষা করতে পারছে না। নর বলে, ঠিক আছে, এর উপরে বসার জন্য কে কে প্রস্তুত? ওই সময় ইনেস এবং লিন সামনে এগিয়ে আসে। নর বলে, আপনারা দুজনও যাবেন? তখন লিন জিজ্ঞেস করে, আপনিও তো আমাদের সাথে যাবেন তাই না সেন্সে? নর বলে, হ্যাঁ ঠিক বলেছেন, চলুন যাওয়া যাক। কিন্তু আমি উঁচুতে অনেক ভয় পাই, পেটে বিদ্যা মুখে কুলুপ, যেসব সময় কামানের গোলার মতো উড়ে যায় সেই নাকি উঁচুতে ভয় পায়। যাই হোক, তারপর নর বলে, এখন রুলোকে এসবের মধ্যে টেনে এনে এত বিপজ্জনক জার্নিতে তো ওকে আর একা ছাড়তে পারি না, কিন্তু তবুও আমার অনেক ভয় করছে। অনেকক্ষণ কনফিউজ হওয়ার পর নর বলে, আগে প্রথমে যাওয়া যাক। লিন বলে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ সেন্সে, আপনিও তো আমাদের সাথে যাবেন তাই না? সবরিন সেন্স বলে, আমিও যাব, আমাকে আমার রোগীর দেখাশোনা করতে হবে, এর সাথে আমি কনভারসেশনেও অনেক পারদর্শী তাই না ক্যারিউ? তখন আমরা নরের পিছনে থিপ মাস্টারকে দেখতে পাই। থিপ মাস্টার বলে, তুমি তোমার সাথে আমাকে মিলিও না, কারণ আমি টর্চার করে কাউকে কোনো কিছু বলতে বাধ্য করি না। তখন নর বলে, আপনি তো আমার থিপ ইন্সট্রাক্টর। তখন একটা ব্যাকগ্রাউন্ড সিন দেখানো হয় যেখানে নর থিপ ইন্সট্রাক্টরের সাথে অনেক ভয়ঙ্কর একটা ট্রেনিং করছে। তখন নর জিজ্ঞেস করে, আপনিও কি আসবেন নাকি? থিপ মাস্টার বলে, হ্যাঁ অবশ্যই আসবো, এত বড় একটা প্রাণীকে উড়াতে হলে এমনিতেও কনসিলমেন্টের প্রয়োজন হবে। ওকেন বলে, চমৎকার, তাহলে আমিও আসবো। তখন সেন্স বলে, আপনাকে তো স্টোন প্রিজম দেখতে হবে তাই না? ওকেন বলে, সেটা আমি জানি। ওই সময় ওই স্থানে রাজকুমার রিন এসে বলে, আমিও আপনাদের সাথে যেতে চাই, কথা বলার জন্য একজন নেগোসিয়েটরের প্রয়োজন হবে। আমার তো মনে হয় গাইস এখন এই পুরো রাজ্যটাই ওই ড্রাগনের উপর উঠিয়ে দিবে। তখন লিন তার ভাই এবং বাবাকে দেখে বলে, আপনারা দুজন এসে পড়েছেন। আর তখন লিনের বাবাও লিনকে দেখে অনেক খুশি হয়। এরপর আমরা দেখি ইনেস রিনের সামনে নত হয়ে আছে। রিন বলে, মিত্রা যাওয়ার পরিবর্তে তুমি এখানে এসে পড়েছো। ইনেস বলে, আপনি আমাকে চাইলে যে কোনো শাস্তি দিতে পারেন। রিন বলে, না, ভুলটা আমার ছিল, আমি তোমাকে ওই স্থানে যেতে বলেছি। এরপর আমরা দেখি সবাই ড্রাগনের উপর উঠে যাওয়ার জন্য প্রস্তুত। তখন কিং বলে, আমি তোমাকে অধিকার দিচ্ছি, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করবে। আর নর, আপনার জন্য একই কথা। আর আমি দুঃখিত যে আপনার উপর এত বড় একটা দায়িত্ব দিয়েছি, কিন্তু আপনি আমার সন্তানদের একটু দেখে রাখবেন। নর বলে, ঠিক আছে, চিন্তা করার কোনো দরকার নেই, আমি ওনাদেরকে সুরক্ষিত নিয়ে আসবো, আমার আপনার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে। এরপর ড্রাগনটা টেরিডাসের জন্য রওনা দেয়। তারপর ডেন্ডাল এবং সিগের একটা সিন দেখানো হয়। ডেন্ডাল বলে, এত কিছুর পরও তুমি কিছু বলছো না, তুমি নরকে কিছু বললে না কেন? কত বছর পর তোমাদের দেখা হলো। সিগ বলে, আমার এখন মনে হচ্ছে ওর জীবনে আমাদের কোনো দরকারই ছিল না, আমাদের এই ধারণাটাই ভুল ছিল, ওকে আমাদের সাথে রাখলে কোনো একটা স্কিলে অনেক পারদর্শী হয়ে যাবে। ডেন্ডাল বলে, ঠিক বলেছো, এখন ওকে দেখে মনে হয় এমন একজন কিংবদন্তি যে লেজেন্ডসদেরও লেজেন্ড। হাসি আসছে নিজের উপর। তখন সিগের একটা পেছনের সিন দেখানো হয়। সবরিন সিগ টেরিডাসের আর্মির দিকে দৌড়ে যাচ্ছে, কিন্তু তখনই সে আকাশের দিকে তাকিয়ে দেখে টেরিডাস আর্মির সকল অস্ত্র শস্ত্র আকাশে উড়ে যাচ্ছে। এগুলো দেখে সে অবাক হয়ে তাকিয়েছিল এবং সে বর্তমানে
মনে ভাবে আমি আমার অলসতার জন্য গভীরভাবে লজ্জিত। আমি অনেক সময় নষ্ট করেছি এই ভেবে যে আমার কাছে শেখানোর মতো অনেক কিছু আছে। তলোয়ারকে আর জং ধরতে দেব না। নর আমাকে বুঝিয়ে দিল যে এখন আমার কি করা উচিত। তখন ডেন্ডাল বলে, তুমি এসব কথা বলছো ঠিকই, কিন্তু তোমার চেহারা থেকে খুশি ঝরে পড়ছে। সিক বলে, এত বড় একটা বিস্ময় দেখার পর কে খুশি না হবে। ডেন্ডাল বলে, ঠিক বলেছ। এরপর সিন চেঞ্জ হয় নরের দিকে। সবাই ড্রাগনের উপরে বসে উড়ে যাচ্ছে। রিন বলে, এখন পর্যন্ত কিছু দেখতে পেলেন? থিপ মাস্টার বলে, না, এখনো চোখে কিছুই পড়েনি। এরপর রিন বলে, যা ভেবেছিলাম সে তার থেকেও দ্রুত পালিয়েছে। এই গতিতে হয়তো সে এখন রাজ্যে পৌঁছে গেছে। থিপ মাস্টার বলে, ওই আয়রন পুলটা পার করার পর আমরা টেরিডাসের রাজ্য সীমানার ভিতরে থাকবো। তখন আমাদের চিন্তা ভাবনা করে অ্যাটাক করতে হবে। আমি জানি আমরা অনেক দূর এসে পড়েছি, কিন্তু এখনো চাইলে ফিরে যাওয়া যায়। তো কি করবেন এখন? রিন বলে, আপনি ঠিক বলছেন। তখনই লিন একটা কিছু দেখতে পায়। লিন বলে, ওই যে দেখুন, কিছু একটা অনেক দ্রুত গতিতে সামনের দিকে যাচ্ছে। তখন আমরা টেরিডাসের এম্পায়ারকে দেখতে পাই। তখন থিপ মাস্টার বলে, ওই সেই কাপুরুষটা। আমরা টেরিডাসের সীমানার কাছাকাছি অবস্থানে আছি। আরো সামনে গেলে আমাদের উপরও অ্যাটাক হতে পারে। আমরা যদিও এখন কনসিলমেন্টের মধ্যে আছি, কিন্তু যখনই তারা জানতে পারবে তখনই এর প্রভাব ধীরে ধীরে কমতে শুরু করবে। তখন রিন বলে, তবুও ওকে আমরা এভাবে ছেড়ে দিতে পারি না। আর ওরা অবশ্যই অনেক শক্তিশালী আর্টিফ্যাক্ট এবং তাদের সর্বোচ্চ শক্তি ব্যবহার করবে। তাই আমাদের দ্রুত কাজ সারতে হবে। তখন লিন বলে, ভাই ঠিকই বলছে। অবশেষে যুদ্ধ লেগেই গেল। তারপরও জানি না যে আমাদের সাথে কি হবে। তখন ইনেস বলে, রাজকুমার রিন, রাজকুমারী লিন, আপনাদের কাছে অনুমতি চাই। আমি শত্রুদের উপর ধ্বংসযজ্ঞ চালাবো। আমরা যদি সুরক্ষিত ফিরে যেতে চাই তাহলে আমাদেরকে সর্বপ্রথম শত্রুদের সব ডিফেন্স ধ্বংস করতে হবে। তখন লিন ভাবছে ইনেস কখনোই এরকম কিছু করার অনুমতি চায়নি। মনে হয় সে এখন অনেক ক্ষিপ্ত হয়ে আছে, কারণ যেই রাজ্যকে ও এত ভালোবাসতো সেই রাজ্যটা এখন ধ্বংস হয়ে গেছে। তখন রিন বলে, আমি অনুমতি দিলাম, যেটা ভালো বোঝো করো। তখনই ইনেস তার ডিভাইন শট সামান করে আর এক অ্যাটাকেই সম্পূর্ণ একটা ডিফেন্সকে ভেঙে ফেলে আর এভাবে সব ডিফেন্স একসাথে ধ্বংস করে দেয়। ইনেস বলে, আশা করি এখন আমরা সুরক্ষিত থাকবো। রিন বাহবা দেয়, ভালো করেছো ইনেস। এখন আমরা যাই করব তার উপর নির্ভর করবে যুদ্ধের পরবর্তী ফলাফল। এখন আমরা শত্রুদের অঞ্চলে পা রেখেছি। তুমি প্রস্তুত লিন? লিন বলে, হ্যাঁ, এখানে যারাই আছে প্রত্যেকের কাছেই অনেক অসাধারণ শক্তি আছে, আর তাই আমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আর আমাদের সাথে আছে নর সেন্সে, যে এখানে সবচেয়ে শক্তিশালী। তখন আমরা দেখি নর উপরের দিকে তাকিয়ে আছে আর সে মোশন সিকনেসে ভুগছে। তখন লিন তার ওই চেহারা দেখে বলে সে চুপ থেকে সবকিছু বোঝার চেষ্টা করছে। গাইস, বেচারা এখানে ওয়ারমেটের জন্য পাগল হয়ে গেছে আর লিন কি ভাবছে। নরের কষ্টটা আমি ভালো করে বুঝি। যাই হোক, তখন লিন বলে, এখন তারা দেখবে হাতির পায়ের নিচে পড়লে কিভাবে পিষে যায়। আর এভাবেই এই এপিসোডের সমাপ্তি হয়। তো গাইস, কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটি কেমন ছিল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। এরই সাথে আপনাদের একটা কথা বলি, আমি চাই এই চ্যানেলটাকে বাংলা অ্যানিমেটেড ফিল্ম, অ্যানিমে মুভি, অ্যানিমে সিরিজ ইত্যাদির লাইব্রেরি হিসেবে গড়ে তুলতে। এজন্য আমার প্রয়োজন দুইটি বিষয়। এক হলো আপনাদের সাপোর্ট এবং আরেকটি হলো সময়। এজন্য আমি আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।